ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমি রেগুলার প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আজকে আমরা এখানে 17 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। চলো প্রশ্নগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন, জুলাই 1905 বঙ্গভঙ্গের আদেশ কে দিয়েছিলেন? 1905 সালে বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেটার আদেশটি কে দিয়েছিলেন? এখানে অপশনগুলো চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। লর্ড কার্জন 1905 সালে এই বঙ্গভঙ্গের আদেশ দিয়েছিলেন এবং তার নির্দেশে বাংলা প্রদেশকে দুটি ভাগে ভাগ করা হয়, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ হিসেবে, যেটা পরবর্তীকালে স্বাধীনতার পর পূর্ব পাকিস্তান, যেটা বাংলাদেশ বর্তমানে, এবং যেটা পশ্চিমবঙ্গ ছিল সেটা বর্তমানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ একটা রাজ্য হিসেবে অন্তর্গত আছে। ঠিক আছে। 2 নম্বর, ভারতে অর্থনৈতিক সংস্কার কবে শুরু হয়েছিল? ভারতে অর্থনৈতিক সংস্কার বলতে যেটা এলপিজি রিফর্মস হয়েছিল, ওই এলপিজি রিফর্মসকে বলা হচ্ছে। এটা হয়েছিল 1991 সালে। এলপিজি বলতে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। 1991 সাল নাগাদ ভারতে নানা রকম আর্থিক অস্থিরতা দেখা দেয়। ভারতে ফরেস্ট রিজার্ভ প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে সময় নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং, এবং তাদের নির্দেশ মতো এলপিজি রিফর্মস করা হয়। তার ফলে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস পেয়ে যায়, রাষ্ট্রায়ত্ত উদ্যোগের মালিকানা বেসরকারি খাতে চলে যায় এবং ভারতে অর্থনীতি বিশ্বের অর্থনীতির সাথে একীভূত হয়ে যায়। হয়তো ভারতের একটা ধারণা ছিল যে বিশ্বের অর্থনীতির সাথে যুক্ত হলে ভারত হয়তো আবার গোলামে পরিণত হয়ে যাবে। সে ধারণা থেকে ভারত বেরিয়ে আসে এবং একটা বোল্ড স্টেপ নেয়, এটা বলা যায়। 3 নম্বর, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন ইসরো এর সদর দপ্তর হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। ডিআরডিও কিন্তু নতুন দিল্লিতে। ঠিক আছে। আর ইসরো বেঙ্গালুরু। সতীধাম যে মহাকাশ কেন্দ্র সেটা কিন্তু আছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়, অন্ধ্রপ্রদেশে কিন্তু সেটা। বর্তমানে ইসরোর চেয়ারম্যান হচ্ছেন ভি নারায়ণ। এর আগে ছিলেন এস সোমনাথ, তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ভি নারায়ণ। ঠিক আছে। 4 নম্বর, আর্থ ডে কবে পালন করা হয়? আর্থ ডে বলতে পৃথিবী দিবস, ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস পালন করা হয় 22শে এপ্রিল। এবছর যে ধরিত্রী দিবস পালন করা হয় তার থিম ছিল আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। এগুলো মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে, এই জন্য এটা দিয়েছি। এটা সাম্প্রতিক যে ঘটনাবলী তার থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে। 5 নম্বর, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার সাথে কোন ধাতু ব্যবহার করা হয়? গ্যালভানাইজেশন একটা পদ্ধতি যেখানে লোহার মরিচা দূর করার জন্য জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে এটি অবস্থিত। এই স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স আমেরিকার শতবর্ষ পূর্তিতে বন্ধুত্ব প্রদর্শনী হিসেবে দিয়েছিল 1886 সালে। এই মূর্তিটি একটি রোমান দেবীর একটি মূর্তি। ডান হাতে যার মশাল আছে, বাঁ হাতে একটি ট্যাবের মতো একটা জিনিস আছে, যাতে এই স্বাধীনতা দিবসটা লেখা আছে। ঠিক আছে, 4 জুলাই 1776। এবং এই যে মূর্তি, দেবীর মূর্তি আছে, দেবীর মূর্তির পায়ের শিকল ভেঙে এগিয়ে যায়, এই প্রতীকটি হচ্ছে আমেরিকার দাসপ্রথা মুক্তির প্রতীক। ঠিক আছে। 7 নম্বর, ইউরো কোন দেশের মুদ্রা? ইউরো একটি মুদ্রা, সেই মুদ্রাটি এখানের মধ্যে ইউরোজোনের মুদ্রা হচ্ছে ইউরো। ঠিক আছে। ইউরোজোনের মধ্যে যেসব দেশগুলো আছে সেগুলো হচ্ছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া। তোমরা একটু দেখে নেবে কোন কোন দেশগুলো আছে। এছাড়া যেখানে ব্রিটেন আছে, ব্রিটেনের মুদ্রা হচ্ছে স্টার্লিং, সুইডেনের মুদ্রা হচ্ছে ক্রোনা এবং ডেনমার্ক মুদ্রা হচ্ছে ক্রোনা। ঠিক আছে, ডেনিশ ক্রোনা। 8 নম্বর, হরপ্পার বাসিন্দারা কোন দেবতার পূজা করতো না? হরপ্পার বাসিন্দারা পশুপতি, যেটা শিব বলা হয়, পশুপতি পূজা হতো। পায়রা বলতে এখানে প্রকৃতি পূজা হতো, তাই পায়রাটাও ধরা ছিল, স্বস্তিকের পূজা হতো। তাহলে বিষ্ণুর পূজা হরপ্পান সভ্যতায় হতো না, এটা মনে করা হয়। 9 নম্বর, 2025 সালকে ইয়ার অফ রিফর্মস হিসাবে ঘোষণা করলো কোন মন্ত্রক? 2025 সালকে ইয়ার অফ রিফর্ম হিসেবে ঘোষণা করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রী শ্রীনাথ রাজনাথ সিং এটি ঘোষণা করেছে এবং কি বলেছে তোমরা এটা পড়ে নিতে পারো এখান থেকে। 10 নম্বর, ভিটামিন বি 12 কোন ধরনের ভিটামিন? ভিটামিন বি 12 এটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। আমি ভিটামিনের ক্লাস করিয়েছি, ভিটামিনের 70+ প্রশ্ন আমার ভিডিও দেওয়া আছে, তোমরা যারা দেখোনি সেটা দেখে নিতে পারো। সেখান থেকে যতগুলো ভিটামিনের প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ভিটামিন এখানে জলে দ্রবণীয়, এটা জলে দ্রবণীয়টা মনে রাখার জন্য কী করতে হয়? ডব্লিউবিসিটা মনে করতে হয়। ডব্লিউবিসি বলতে হোয়াইট ব্লাড প্রেশার, যেটা আমরা শ্বেতকণিকা ভাবি, সেটার থেকে এটা মনে রাখার নিয়ম। ডব্লিউ বলতে ওয়াটার, ওয়াটার সলিউবল ভিটামিন বি আর সি, ওয়াটার সলিউবল। ডব্লিউ বলতে ওয়াটার, বি সি বলতে ভিটামিন বি, ভিটামিন সি, ওয়াটার সলিউবল। আর যেটা তেলে দ্রবণীয় সেটা আমি মনে রাখার জন্য বলেছিলাম কীড়া, কীড়া বলেছিলাম KEDA। ঠিক আছে। কীড়া হচ্ছে ভিটামিন KEDA, ADEK। ঠিক আছে। কীড়া, কীড়া বলতে কীট পতঙ্গ, যেটা কীড়া, এটা মনে রাখতে বলেছিলাম। ঠিক আছে। আচ্ছা, এটাকে কোবালামিন বলা হয়, ভিটামিন বি 12কে কোবালামিন বলা হয়। ভিটামিন বি 12 লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে, এটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু। একটা হচ্ছে আয়রন, সবসময় দেখবেন মেয়েদের আয়রন ট্যাবলেট এবং ভিটামিন বি 12 খাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়। ঠিক আছে, স্কুলে স্কুলে এই ট্যাবলেটগুলো দেওয়া হয়, ভিটামিন বি 12 এবং
আয়রন ট্যাবলেট, অর্থাৎ এটি লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে। এছাড়াও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতেও কিন্তু সাহায্য করে। ভিটামিন বি টুয়েলভের উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত যেসব পণ্যগুলো আছে সেগুলো, যেমন দই, ছানা, পনির। 11 নম্বর, সুপার কন্ডাক্টরের বৈশিষ্ট্য কোনটি? সুপার কন্ডাক্টর বলতে যেসব কন্ডাক্টরের কোনো বিদ্যুতের প্রতিরোধক ক্ষমতা নেই। এমনিতে কি হয়, পরিবাহীগুলোর প্রতিরোধ ক্ষমতা থাকে, কিন্তু যার প্রতিরোধ ক্ষমতা থাকে না, অর্থাৎ রোধ থাকে না, তাকে সুপার কন্ডাক্টর বলা হয়। সুপার কন্ডাক্টর বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু এটা উৎপাদন করা যায়। আমরা ম্যাগলেভ ট্রেনের নাম শুনেছি। এই ম্যাগলেভ ট্রেন এই সুপার কন্ডাক্টরের বৈশিষ্ট্যের উপর চলে। এছাড়া কিছু এমআরআই মেশিন আছে যেগুলো এই সুপার কন্ডাক্টর বৈশিষ্ট্যের উপর চলে। ঠিক আছে। যখন কোনো পদার্থকে একটা নির্দিষ্ট তাপমাত্রার পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিয়ে আসা হয়, তখন তার মধ্যে এই সুপার কন্ডাক্টিভিটি দেখা যায়। ঠিক আছে। যেমন পারদের 4.2 কেলভিন তাপমাত্রার নিচে এই সুপার কন্ডাক্টিভিটি দেখা যায়। সীসার 7.25 কেলভিন তাপমাত্রার নিচে এই অতিপরিবাহিতাটা দেখা যায়। ঠিক আছে। 12 নম্বর, ভারতীয় অর্থনীতি কী রকমের অর্থনীতি? ভারতের অর্থনীতি হচ্ছে একটি মিশ্র অর্থনীতি। এখানে সোশ্যালিস্ট ইকোনমি এবং ক্যাপিটালিস্ট ইকোনমি দুটোর মিশ্রণ দেখা যায়। ঠিক আছে। 13 নম্বর, নিচের কোনটি সুরক্ষা একটি মৌলিক কর্তব্য? আমাদের মৌলিক কর্তব্য 11টি রয়েছে। এদের মধ্যে প্রথমে যে মৌলিক কর্তব্য সেটি হচ্ছে জাতীয় পতাকাকে সম্মান দিতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কর্তব্য। এখানে 11টা যেগুলো কর্তব্য আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। এগুলো মৌলিক কর্তব্যগুলো কোথায় বলা আছে? 51 অনুচ্ছেদে বলা আছে। ঠিক আছে। এবং এই মৌলিক কর্তব্যগুলো আগে কিন্তু সংবিধানে ছিল না। 42তম সংবিধান সংশোধনী আইন 1976 আনা হয়েছে, তারপর এই মৌলিক কর্তব্যগুলো যুক্ত করা হয়েছে। ঠিক আছে। 14 নম্বর, মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই যে একটু আগে বললাম 11টি মৌলিক কর্তব্য, এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। তখন তো রাশিয়া ছিল না, তখন ছিল সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর। ঠিক আছে। 15 নম্বর, কোন পরিকল্পনায় জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন চালু হয়? এটা হচ্ছে একাদশ পরিকল্পনায় এই এনএফএসএম বা ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন চালু হয়। এর উদ্দেশ্য হচ্ছে চাল, গম এবং ডালের উৎপাদন বৃদ্ধির জন্য একটা পরিকল্পনা করা। ঠিক আছে। এটা 2007 থেকে 12 সালে হয়েছিল। 16 নম্বর, কোন ভাইসরয়কে উজ্জ্বল ব্যর্থতা হিসেবে বর্ণনা করা হয়েছে? ভাইসরয় লর্ড লিটনকে উজ্জ্বল ব্যর্থতা হিসেবে বর্ণনা করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ ইনার সময়ে 1876 থেকে 1878 মহাদুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই সময় ইনার এই দুর্ভিক্ষ মোকাবিলা করার মতো ক্ষমতা ছিল না, বা ইনি যে স্টেপগুলো গ্রহণ করেছিলেন সেগুলো মানুষের পক্ষে খুবই স্বস্তিজনক ছিল না। সরকারি নীতির অভাবের ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়াও তাঁর আমলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাস্তবায়িত হয়েছিল। দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ কিন্তু এই লর্ড লিটনের সময়ও হয়েছিল। ঠিক আছে। এই কারণে লর্ড লিটনকে উজ্জ্বল ব্যর্থতা বলা হয়, অর্থাৎ তার আমলে ব্যর্থতা বেশি। কিন্তু 17 নম্বর, সম্প্রতি অবসর ঘোষণা করা দীপা কর্মকার কোন খেলায় যুক্ত ছিলেন? জিমন্যাস্টিকের সাথে যুক্ত ছিলেন। তিনি প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট যিনি অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। 2016 রিও অলিম্পিক্সে তিনি অংশ নিয়েছিলেন। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? আচ্ছা, এই যুগান্তর পত্রিকাটি যুগান্তর দলের একটি পত্রিকা ছিল, যেটা মুখপত্র হিসেবে কাজ করত। এই যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক, এখানে অপশনগুলো দেওয়া নেই। আসলে প্রথম সম্পাদক ছিলেন বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত। এখানে যেহেতু ভূপেন্দ্রনাথ দত্ত নেই, তাহলে বারীন্দ্র ঘোষকে করা যেতে পারে। ঠিক আছে। কিন্তু যদি ভূপেন্দ্রনাথ দত্ত থাকে তাহলে সেটাই হবে প্রথম সম্পাদক। ইনি 1906 সাল থেকে 1907 সাল পর্যন্ত প্রথম সম্পাদক ছিলেন। পরবর্তীকালে বারীন্দ্র কুমার ঘোষ এবং অরবিন্দ ঘোষ এর সম্পাদক হন। যুগান্তর দল 1906 সালে অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্ত প্রমুখের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। এই যুগান্তর দল 1906 সালে কলকাতায় বারীন্দ্র কুমার ঘোষ, অবিনাশ ভট্টাচার্য এবং ভূপেন্দ্রনাথ দত্ত দ্বারা একটি পত্রিকা প্রতিষ্ঠা করে, এর নাম হচ্ছে যুগান্তর পত্রিকা। ঠিক আছে। 19 নম্বর, ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? ভারতের মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ। ঠিক আছে। উনি 1906 সালে এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য কী ছিল? ভারতীয় মুসলমানদের স্বার্থ রক্ষা করা এবং ব্রিটিশ সরকারের প্রতি যে আনুগত্য সেটা বৃদ্ধি করা। 20 নম্বর, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন? তো এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। এই উপন্যাসে খুশবন্ত সিং একটি কাল্পনিক শহর মানো মাজরার উপর ভিত্তি করে এই উপন্যাসটি লিখেছেন, যেখানে মুসলিম এবং শিখরা শান্তিতে সহাবস্থান করেছিল। তারা ভারতের স্বাধীনতা বা দেশভাগ সম্পর্কে তারা কিছুই জানতো না। বাইরের দুনিয়াতে কী কী ঘটছে সেসব সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। পরবর্তীকালে দেশভাগ হলে তাদের সেই স্থান ছেড়ে চলে যেতে হয়। এই সমস্ত দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হলো, তো আইনস্টাইন নোবেল পান ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে। আসলে পূর্বে আলোকে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে ধরা হতো, কিন্তু ইনি আবিষ্কার করেন যে আলো শুধুমাত্র ওয়েভ নয়, আলো ওয়েভের সাথে একটা পার্টিকল, ঠিক আছে, আলোর মধ্যে ওয়েভ এবং পার্টিকেল দুটো ধর্মই বর্তমান, অর্থাৎ ওয়েভ মানে তরঙ্গ এবং পার্টিকেল মানে কণা। এই কণাটার তিনি নাম দেন ফোটন কণা। এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা তিনি আবিষ্কার করেন 1922 সালে। তিনি এই কারণে নোবেল পুরস্কার পান। 22 নম্বর, নিচের কোনটি সঠিকভাবে মেলানো আছে? এখানের মধ্যে সিন্ধু, গঙ্গোত্রী, ব্রহ্মপুত্র, মানস সরোবর এটাই সঠিক মেলানো আছে, বাকিগুলো ভুল আছে। কি কি সঠিক হবে? সিন্ধু নদীর উৎপত্তি এখানে সিংহে কানবা বা সিংহের মুখ, যেটা মাপাং হ্রদের কাছে। ব্রহ্মপুত্রের যেটা মানস সরোবরের কাছে, এটা চেমাংদুং হিমবাহ। এইখানে মানস সরোবরের হ্রদের কাছে এই নদীটি সাংপো নদী নামে পরিচিত, এটা পরীক্ষাতে আসে, মনে রাখবে। গোদাবরী নদীর উৎপত্তি বেতুন নয়, সেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর, এখানে হচ্ছে গোদাবরীর উৎপত্তি। মহানদীর উৎপত্তি কোথায়? অগাস্টিয়ার পাহাড় নয়, এটা হচ্ছে ছত্তিশগড়ের দণ্ডকারণ্য অঞ্চলে সিয়াওয়া পর্বত থেকে এই মহানদী উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো ভুল, সঠিক উত্তর এটা ব্রহ্মপুত্রের মানস সরোবর, চেমাংদুং হিমবাহ, ঠিক আছে। 23 নম্বর, ভারতের সোনালী ত্রিভুজ নামক পর্যটন ক্ষেত্রটি নিম্নলিখিত কোন শহরটিকে সংযুক্ত করে না? ভারতের সোনালী ত্রিভুজ বলা হয় জয়পুর, দিল্লি এবং আগ্রা। এই লক্ষ্ণৌটা সোনালী ত্রিভুজের মধ্যে পড়ে না, তাহলে এটা সঠিক উত্তর হবে দিল্লি, আগ্রা, জয়পুর, তিনটে শহর একত্রে ট্রায়াঙ্গেল আকার ধারণ করে। এখানে যদি আগ্রা থাকে, এখানে দিল্লি আছে, এই জয়পুর আছে এবং এখানে দিল্লি আছে, এরকম অবস্থান আছে বলে এটা ট্রায়াঙ্গেল আকার ধারণ করে, এই জন্য এটা বলে সোনালী ত্রিভুজ, ঠিক আছে। পর্যটন স্থলটা দিল্লিতে বিখ্যাত আছে লালকেল্লা, আজমের দরগাহ, কুতুব মিনার। আগ্রা থেকে কি পর্যটন স্থান আছে? আগ্রা তাজমহল আছে, আগ্রা ফোর্ট আছে। জয়পুরের রাজস্থানের রাজধানী, এটা পিঙ্ক সিটি নামে পরিচিত জয়পুর। এখানে নানা রকম ঐতিহাসিক দুর্গ আছে, এখানে যেমন হাওয়া মহল আছে, এটা হাওয়া মহল। দিল্লির এটা ইন্ডিয়া গেট, এটা আগ্রার তাজমহল, ঠিক আছে। 24 নম্বর, ওলেরিকালচার বলতে কি বোঝায়? ওলেরিকালচার বলতে বোঝায়, এখানে অপশনগুলো বলতে সঠিক উত্তর হবে শাকসবজি উৎপাদন। শাকসবজি উৎপাদন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, এই কাজ হচ্ছে ওলেরিকালচার। 25 নম্বর, সৌদি আরব কত সালের ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চলেছে? ফিফা এটা কনফার্ম করেছে যে 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ সৌদি আরব আয়োজন করবে, ঠিক আছে। এই 25টি প্রশ্ন ছিল। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতির জন্য আমি রেগুলার প্র্যাকটিস সেট নিয়ে আসছি জিকের উপর। এছাড়াও আমরা আমাদের চ্যানেলে অঙ্কের উপর একটি প্র্যাকটিস সেট দিয়েছি, যদি আমরা ভাবছি তোমাদের অধ্যায়ভিত্তিক অঙ্কের ক্লাস করাবো এবং তা অতি সত্বর আমাদের ক্লাসে আসছে। তাই ডাব্লিউপি ও কেপি পরীক্ষায় সাফল্য অর্জন করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। থ্যাংক ইউ।